আপনি বলতেছেন যে টেলিসেলস টিম থেকে ভালো সেলস আসে। হ্যাঁ। সো চাল ডালের যে টেলিসেলস টিম এইটা নিয়ে তো আসলে অনেক মানুষের মধ্যে অনেক রকমের কথাবার্তা এবং আমরা রেগুলার ফোন পাই। হ্যাঁ। এই টিমটা কিভাবে বিল্ড আপ হলো, আপনি কি এটা শুরু থেকে ছিলেন কিনা, কিভাবে বিল্ড আপ করলেন, এই বিষয়ে যদি একটু আইডিয়া দেন আমাদের। হ্যাঁ, মানে চাল ডাল আসলে আমরা যখন ঢাকার বাইরে ডিসেন্ট্রালাইজ করার চিন্তা করি তখন ওই সেলস টিম এবং ব্যাক অফিস টিমগুলাই ওই চিন্তা ছিল যে এগুলাকে যশোর নিয়ে যাব, যেগুলো আর কি ফিজিক্যালি ঢাকায় থাকার কোনো দরকার নাই, যাতে কস্ট এফেক্টিভ হয়। যশোরে মানে আপনারা অনেকেই হয়তো জানেন বা অনেকেই জানেন না, আমরা অন্যান্য পডকাস্ট থাকলে জানবেন, যশোরে গভর্নমেন্ট একটা আইটি পার্ক বানায়, সফটওয়্যার টেকনোলজি পার্ক। এই সফটওয়্যার টেকনোলজি পার্কটা হচ্ছে কি 14 তলা, এখানে মনে হয় 370 কোটি টাকার মতো ইনভেস্টমেন্ট গভর্নমেন্টের ছিল। ইটস এ হিউজ বিল্ডিং এবং ওইটার উল্টা সাইড একটা ডরমেটরি মানে একটা হোটেলও আছে, ওইখানে আপনার আবাসিক হোটেলও আছে আর কি। সো ওইখানে আপনার প্রায় 70-72টার মতো রুম আছে। সো টোটাল ইনফ্রাস্ট্রাকচারটা ওইখানে করে এবং আমরা ওইখানে যাওয়ার পরে আপনার কস্ট এফেক্টিভনেসের জন্য মেইনলি যাই। আমরা প্রথম যে টিমটা ফর্ম করি সেটা টেলিসেলসই ছিল। সো তখন আমরা এটা ফার্স্ট শুরু করে মিথুন এবং উদিতি, হ্যাঁ চাল ডালে ওরা এখন আছে, একজন জয়েন্ট ডিরেক্টর আর একজন হচ্ছে গিয়ে ডিরেক্টর। উদিতি টেক্স কেয়ার অফ দ্য মার্কেটিং আর মিথুন হচ্ছে গিয়ে আপনার সিডিভিএন নামে একটি আছে, ওইটা দেখে, ভেরি ট্যালেন্টেড গাই। তো যাই হোক, ওরা দুইজন প্রথমে যে একদম ওখানে অফিস সেট আপ করে প্রথম 20 জনের টিমটা অনবোর্ড করে, তারপরে হচ্ছে কি আমার কাছে দায়িত্ব আসে, তখন আমরা আর কি ওইটা ওইভাবে বিল্ড করি ওইখানে। অ্যান্ড টেলিসেলস টিমটা ওইখানে আমরা খুবই ভালো কস্ট এফেক্টিভ ওয়েতে শুরু করতে পারি। কিছু প্রবলেম ছিল, অ্যাকসেন্ট নিয়ে চিন্তা ভাবনা ছিল, কিন্তু যশোর অ্যাকসেন্ট ইজ বিউটিফুল, ওইটাতে খুব একটা প্রথম দিকে সমস্যা হয় না। রিসেন্টলি হয়তো কিছু প্রবলেম হয়, কারণ আমরা ক্রিম যতগুলো আছে আর্লি এই মানে স্মার্ট যারা ছিল এদেরকে তো গত 3-4 বছরে স্যাচুরেট করে ফেলছে, 4-5 বছর 6 বছর অ্যাকচুয়ালি। কত বড় টিম এখন? এখন ইজ লাইক 750 জনের ওখানে। 750? সো ওই খালি টেলিসেলস টিম না, টেলিসেলসের টিম আছে অ্যারাউন্ড 550, বাকি 200 আপনার ধরেন অ্যাকাউন্টস আছে, সোর্সিং আছে, হ্যাঁ কল সেন্টার আছে, তারপরে এখানে আমাদের কক্সবাজারের যে অপারেশন আছে সেইটার একটা অ্যাকাউন্টসের আছে, ইটিএ টিম আছে যারা ডেলিভারি নিয়ে কাজ করে তারা আছে, হ্যাঁ এইরকম মার্কেটিং টিম আছে, কন্টেন্ট টিম আছে, ওই রকম আরো 200 জনের মতো আছে। সো আমরা 18 জন থেকে শুরু করি, তারপর আস্তে আস্তে আমরা টিমটা বড় করি, প্রথমে 100 জন করি, তারপরে 250 জন করি, তারপর 400 জন করি, এবং এটা প্রত্যেকটাই ডিসিশন নেক্সট লেভেলে যাওয়ার আগে আমরা চিন্তা করছি যে whether it is profitable or not, মানে ROI-টা যে আছে এটা কি সাস্টেইনেবল কিনা। তখন আমরা যখন দেখছি হ্যাঁ, তখন there was no point of stopping। আর এখানে কমপ্লেইন বা ইসের জন্য যেটা, এইটাও অনেক বড় একটা মিথ, এইটা আমি আমার লাস্ট পডকাস্টে তো খুব ক্লিয়ারলি বলছি, সেটা হচ্ছে কি যে ধরেন বাংলাদেশের আসলে ই কমার্স তো বুঝছি, বাংলাদেশের মানুষ কিরকম সেটাও তো বুঝতে হবে, তারা কি রকমে ইউজ টু সেটাও বুঝতে হবে। মাঝে মাঝে অভ্যাস চেঞ্জ করার জন্য একটু ঠেলাগুতা দেওয়া লাগে বা একটু বোঝানো লাগে বা একটু মানে ফোর্স করা লাগে, এটাও বোঝার দরকার। সবাই বাজারে যায় অভ্যস্ত, এখন তারা যে আপনি ই কমার্সে অভ্যস্ত করবেন একটা তো সময় লাগবে, ট্রান্সফরমেশনের একটা সুযোগ লাগবে। আমার মা যেমন এখনো আমার মাংস অনলাইন থেকে কিনতে দেয় না, মাছ কিনতে দেয় না, কারণ তার ওইখানে মোবাইলে মুরগিওয়ালা মাছওয়ালার নাম্বার সেভ করা আছে, সে ডিসিশন মেকার, এটা তার ডিলাইট এক্সপিরিয়েন্স একটা, যে মাছওয়ালার এসে দুইটা বকা দিবে একটু, এইটাও একটা জিনিস। এইখান থেকে ইজিলি এত সহজে ডিজিটালি আনাটা টাফ। এইখানেই আমরা তখন এই টেলিসেলসটাকে আমরা ইউজ করা শুরু করি, যে ধরেন যারা আর কি আমাদের জেনারেশন, আগের জেনারেশন মুরব্বী যারা আছে তাদেরকে কনভার্ট করা, হাউস ওয়াইফ যারা আছে যারা এত টেক স্যাভি না, বা ওয়াইফ হয়তো হাজবেন্ড হয়তো বাসায় আছে, অফিসে আছে, ওয়াইফ হয়তো বাসায় আছে, তাকে ফোন করে কনভার্ট করা, এইসব জায়গাটায় আমরা এটাতে ইউজ করি। এবং আরেকটা যেটা ছিল যে মানুষ তো আসলে বাই ডিফল্ট সে তো সারাক্ষণ মানে অর্ডার করার কথা চিন্তা করবে, অনেক কাজই আছে, সে অনেকক্ষণে ভুলা যায়, তখন তাকে রিমাইন্ডার দেওয়ার জন্য এটা হয়তো। আবার একটা যেহেতু কম্পিটিশন আছে, কম্পিটিশনে অর্ডারটা যাওয়ার আগে আপনি আপনার ইকোসিস্টেমে অর্ডারটা কিভাবে আনবেন এটারও একটা থাকে। সো এটার জন্য আপনার টেলিসেলস ওয়ার্কস এক্সিলেন্ট। টকিং অ্যাবাউট দ্য নয়েজ, এইখানে যেটা হয়, এখানে আমি আরেকটা এসে বলছি যে বাংলাদেশে আপনার এইরকমও আছে যে, যেমন ক্লিকবিডির ফাউন্ডার একবার আমার বলছিল যে ভাই বাংলাদেশের মানুষ এত অ্যাকাউন্ট খুলে কেন। উনি আমার 2007 সালে এটা বলছে। উনি হুমায়ুন ভাই, অনেকেই হয়তো ইন্ডাস্ট্রি চিনে না, হুমায়ুন ভাই ইজ দ্য গাই যার জন্য মানে তারা সবাই হাততালি দেওয়া উচিত তার জন্য। সে হচ্ছে ক্লিকবিডি 2004 সালে শুরু করছিল দেখেই হয়তো প্রথম ব্রেক থ্রুটা হয়েছে, ওয়াজ দ্য অনলি ক্লাসিফাইড ওয়েব। এখনও বাইচে আছে, কিন্তু উনি গত 7-8 বছর ধরে ব্যবসায় কোনো ফোকাসটা, উনি এখন খুবই প্র্যাকটিসিং হয়ে গেছে ইউকেতে। হি ওয়াজ আ ডেভেলপার হিমসেলফ, সে এখন অন্য নিয়ে আসে, আর তার গ্রুপন টুপনে তার শেয়ারও আছে ইউএস এর। সো হি ডাজন্ট হ্যাভ টু বদার অ্যাবাউট হিজ লাইক মানে ইনকাম টিনকাম ব্লা ব্লা ব্লা। তো যাই হোক, সে তো আমরা বলতো যে ভাই বাংলাদেশের মানুষ এত অ্যাকাউন্ট খুলে কেন। তো আমি বললাম যে কেন, কয় যে ভাই এক একজন 2-3 অ্যাকাউন্ট খুলে, এটার কারণটা কি। তখন আমি যে চাল ডালে যখন আসি তখন এসে দেখি যে একজনের 11টা অ্যাকাউন্ট আছে। এখন এইটা কেন, এইটা হচ্ছে গিয়ে অফারের জন্য।
জন্য। ফার্স্ট সমস্যা হচ্ছে যে হ্যাঁ ফার্স্ট অর্ডারে পাবেন, তারপর আবার মনে করেন যে অনেক সময় ভুলে গেছে, এক সময় ওয়াইফ করছে, আরেক সময় হাজবেন্ড করছে, আরেক সময় বাচ্চার জন্য করছে, আরেক সময় হাজবেন্ডের ফার্স্ট মোবাইল দিয়ে করছে, আরেক সময় ওয়াইফের সেকেন্ড মোবাইল দিয়ে করছে, লগ ইনে ওটিপি আসে দিয়ে দেয়, আর তো কোনো সমস্যা নেই। কিন্তু এই যে উনি যে অ্যাকাউন্টটা খুলে ফেলছে, এখন টেলিসেলস থেকে যখন অর্ডার করে তখন আমরা অনেককে অর্ডার করি যারা 1 বছরে অর্ডার করে নাই, অনেককে করি যারা 1 মাসে অর্ডার করে না। এখন ধরেন একজন 1 বছরে অর্ডার করেন, তাকে আমরা ফোন করলাম, এখন সে বিরক্ত হলো যে ভাই রাখেন তো, আমি অর্ডার করবো না, তার ওই নাম্বারটা আনসাবস্ক্রাইব করা হলো। পরের দিন গেল যে আরেকটা নাম্বার যে 2 বছর ধরে অর্ডার দেয় না, ফোন করছে ওই লোকের কাছে গেছে তার সেকেন্ড সিমে, এখন সে বিরক্ত যে আমি বললাম যে আপনার এটা করেন, বাদ দেন, তারপর ফোন। এখন ওরা তো কনফিউজ যে এইটা তো আমি দেখতেছি যে আনসাবস্ক্রাইব করা না, এইরকম হয়েছে। তারপরে আবার ধরেন আবার আরেকটা গেল, সেগমেন্টে গেল, সেটা হয়তো তার ওয়াইফের, কিন্তু লাস্ট ডেলিভারিটাই তার অ্যাড্রেস দাও, এখন তার কাছে ফোন করছে, তখন তো ফোন তো আমরা ডিফারেন্ট নাম্বারে করতেছি, কিন্তু যাইতেছে তো একই লোকের কাছে। এইটার জন্য কিছু অ্যানোয়েন্স কি হয়, ক্রিয়েট হয়। আর ছোটখাটো কোম্পানি আরেকটা যেটা প্রবলেম হয়, কাস্টমার বেস যদি ছোট হয় তখন ওই যে রিপিট একটা কলের মধ্যে গ্যাপটা একটু কম হয়ে যায়, ফ্রিকোয়েন্সিটা বেশি, ফ্রিকোয়েন্সি কম হয়ে যায়। চার্জারে যেমন এখন আমাদের জন্য হারাম ছিল যে 21 দিনের মধ্যে যারা যারা কল পাইছে তারা যাতে না পায়। 1 মাসও ছিল, 45 দিনও ছিল, কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে এটা গ্যাপ কমানো লাগে। কারণ লোক যখন বাড়ছে, আমার খাদ্য সাইজ যখন ছোট হয়ে গেছে, তখন একটু ফ্রিকোয়েন্সিটা বেড়ে যায়। তো এর মধ্যে তো যেটা হয়, ফেসবুকে মাগনা পোস্ট দিতে তার কষ্ট লাগে না, মানুষের বিরক্ত হইতেই পারে, কারণ আসলেই স্বাভাবিকভাবে কল আসলে তো একটু বিরক্ত। এখন ধরেন আমরা পডকাস্ট আছে, ফোন আসলে তো বিরক্ত হবো, এটা সত্য। তো এখন বিরক্ত তার প্রত্যেকটা ধরে ধরে বোঝা যায় না যে এই বিরক্ত, তখন আমরা আস্তে আস্তে প্যাটার্নটা বোঝার করছি। যারা যারা হয়েছে, চাল ডালে যেমন এখন ডিএনডি লিস্টের সাইজ 35,000, 10 বছরে 35,000 সাইজ হয়েছে। মানুষজন তারা কি চায়, ফোন চায় না। এবং আমরাও দেখছি যে এক একজন 10 বার 15 বার 20 বার করে, সুপার রেগুলার, এদেরকে জীবনেও আমরা কল করি না, কারণ এরা কল দিবই না। সে এমনিই ডেইলি একটা করে 2টা করে অর্ডার দিচ্ছে, বা 2 দিনে একটা করে অর্ডার দিচ্ছে, তাকে তো দিব না। সো এখন সেগমেন্টও আলাদা করা আছে, প্লাস আপনার এই যে কমপ্লেইন যেগুলো আসে, সেগুলোতে ইজ লাইক পার্সেন্টেজে যদি হিসাব করেন, ইটস লাইক সো লিটিল। কিন্তু এই কথাগুলো তো আমরা ওপেনলি আগে কখনো বলি নাই বা বলা যায় না, কারণ হচ্ছে কি, এই তো ব্যবসার তো সব করা, এক্সপোজ করা পসিবল না। মনে করেন ব্র্যান্ড প্র্যাকটিশনার্স এন্ড আদার্স গ্রুপে মানুষজন কত জ্ঞানের কথা বলতেছে, এই জানে না টানে না, এই হয়েছে সেই হয়েছে। আমার কথা হচ্ছে ভাই, একটা কোম্পানি মাসে 50 কোটি টাকা 30 কোটি টাকা রেভিনিউ জেনারেট করতেছে, সে কি এতই বোকা যে এই জিনিসটা সে বুঝতেছে না? এখন এটা তো চুপ করে থাকতে হবে, কিছু করার নাই, অ্যানসার দেওয়ার কোনো কিছু নাই। তো যাই হোক, কয়দিন আগে রকমারিতেও ওই সোহাগ ভাইয়েরও একটা ইন্টারভিউ হয়েছে ওয়াসিম ভাইয়ের, তখন সোহাগ ভাই এই কোয়েশ্চেন জিজ্ঞাসা করছে যে আচ্ছা ওয়াসিম ভাই, মানে খুব ভদ্রভাবে, ওয়াসিম ভাই এরকম দাঁড়িয়ে, তখন ওয়াসিম ভাই খুব গোমরা হয়ে বলতেছে যে আচ্ছা ভাই, আমি গত 4-5 বছরে কোনো একটা চ্যানেল যদি আমার বলেন, মার্কেটিং চ্যানেল, যে কনসিস্টেন্টলি পারফর্ম করছে, সেটা টেলিসেলস। এরপর একটা বিশাল হাসি দিয়ে বলছে, এখন আমি কি করব, আমি তো আর এত বড় রেভিনিউটারে কেটে ফেলতে পারি না। এখন কাস্টমাররা অনেকে বিরক্ত হইতে পারে যে বেটা তুই রেভিনিউ পাস, কিন্তু আমার তো কি বিরক্ত হচ্ছে। এখন এখানে জিনিসটা হচ্ছে কি, যে যদি প্রপার ওয়েতে তারা কমপ্লেইনও করে, তাইলে জীবনেও কেউ চাল ডালে একটা লোকের অ্যানোয়েন্স কমপ্লেইন আসলে ওইখানে যে কি তোলপার হয়, এটা আমি জানি। ব্যাক এন্ডে যে কত কিছু, হ্যাঁ কেন গেছে এতদিনের মতো, কেন গেছো, মানে ওদের নাইট মেয়ার টিম লিডার অ্যান্ড ম্যানেজার্স যে একটা কমপ্লেইন আসছে। সো এটা কমপ্লেইন অনেক স্ট্রিক্টলি মেনটেন করার চেষ্টা করা হয়।